ফারহা ইনায়ার পাশে এসে বসেছে। ফারহার আরো অনেক কাজিন এসেছে, তারাও ফারহাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনায়ার মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহ জীবনে পরা হয়নি। ফারহা ইনায়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ার কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি? ইনায়া লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, এর ক্রেডিট আমাদের ইনায়ার ননদিনীর। তোমার ভাইয়াকে বইল আমাদের জন্য গিফট রেডি রাখতে। তামান্নার কথায় সবাই হাসলো। হঠাৎই মায়রা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনায়ার রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে ওঠে, আমাকে ছাড়া কেউ মজা করো না আপুরা। সবাই দরজায় তাকালে মায়রাকে দেখে অবাক হয়। ইনায়া আর তার কাজিন মহল অবাক না হলেও ফারহার কাজিনেরা ভীষণ অবাক হয় মায়রাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখে মুখে মুগ্ধতা। মায়েরা কালো রঙের ফেব্রিকে তৈরি, যার উপরে সূক্ষ্ম স্টোন এম্ব্রয়ডারির কাজ করা। লেহেঙ্গাটি মূলত ইরফান নিজে গিয়েই কিনে এনেছে, কিন্তু মায়েরা এটা জানে না। সে ভেবেছে তারেক নওয়াজ সবার জন্য যখন কিনেছে, তার জন্যেও এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য, সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গাটা। তবে মায়রার সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটাই সবচেয়ে বেশি ইউনিক লেগেছে। শেষও তো তার শ্বশুর মশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজের কোনো কথাই শেষ শোনেনি। লেহেঙ্গার সাথে ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন যেন জল করছে। ইনায়াকে সাজাতে বাড়িতে কয়েকটা মেয়ে এসেছিল, তারা সবাইকেই সাজিয়ে দিয়েছে। মায়রাকেও এই প্রথম এত সাজালো। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হাই, তোমরা সবাই কারা? ফারহায় হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়রাকে। মায়রা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলাবলি করে মায়রাকে নিয়ে। মেয়ে হয়েও তাদের কাছে যেন মায়রাকে পুতুল পুতুল লাগলো। মায়রার পাশে অপরিচিত একটি মুখ দেখে ফারহা জিজ্ঞাসা করে, মায়রা, তোমার পাশে এটা কে? মায়রা হেসে বলে, ওর নাম সামিয়া, আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে, আমাদের গ্রামেরই। ফারহা ভুরু কুচকে বলে, তোমার আম্মাজানটা কে? মায়রা কিছু বলার আগেই ইনায়ার ফুপি ভেতরে এসে ফারহাকে জিজ্ঞাসা করে, আম্মু, কেমন আছো? তুমি আমাদের জামাইয়ের বোন, তাই না? ফারহা সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই। মায়রা অসহায় মুখ করে ইনায়ার ঘর থেকে বের হয়ে আসে। তার খোপা খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়েই অনেকক্ষণ ট্রাই করেছে খোপা করার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসলো। সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথা মতো সত্যি স্টোর রুমে পরিণত হয়েছে। বিয়ে বাড়ির যাবতীয় জিনিসপত্র সবকিছুই ওর ঘরেই রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মায়রা ওই ঘরে আর যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখলো ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজাটা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হেজাবটা ফটাফট খুলে ফেলে। এরপর কোমর সমান চুলগুলো শক্ত করে খোপা করতে গেলে লেহেঙ্গার উপরের পাটের চেনটা ফরফর করে খুলে যায়। মায়রা কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো। শুধু ঝামেলাই বাড়ছে। বিরক্ত লাগলো। খোপা করা রেখে চুলগুলো ডান পাশে এনে রাখে। আগে চেন লাগিয়ে তারপর খোপা করবে এই ভাবনায়। সেই অনুযায়ী দুই হাত পেছনে নিয়ে চেন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে? ভাবনার মাঝেই কেউ খট করেই দরজাটা খুলল। মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। ইরফান দরজা ভিড়িয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মায়রা এর আগে সাদা পাঞ্জাবি পরে দেখেছিল, আজ কালো পাঞ্জাবি পরে কেমন যেন অন্যরকম লাগে ইরফানকে। মায়রা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল। ইরফান মায়রার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। তার পছন্দ করা লেহেঙ্গা ওই মুড়িয়ে মেয়েটাকে দেখে যেন চোখ ধাঁধিয়ে যায় তার।
ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। ধীর পায়ে মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, একটা আপুকে ডেকে দেবেন প্লিজ। ইরফান বোধহয় শুনল না, মায়রার দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মায়রা স্বভাব সুলভভাবেই জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়রার সামনে এসে দাঁড়িয়ে মায়রার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে এতক্ষণ? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মায়রার পেছনের চেন খোলা, যেখানে পিঠের বাদামি তিল কেমন যেন জ্বলজ্বল করছে। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে তা কেমন যেন অদ্ভুত নজরে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলল। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝল না লোকটা আসলে কোন দিকে চেয়ে আছে। মনে হলো তার পেছনের দিকে চেয়ে আছে। ভাবনা রেখে বলল, একটা আপুকে ডেকে দিবেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখপানে তাকায়, আরেকটু মায়রার দিকে চেপে বাঁ হাতটা পেছনে নিয়ে গিয়ে খোলা চেনের ভাঁজে হাত গলিয়ে দিলে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়রার পিঠের তিলটার উপরে বুড়ো আঙ্গুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করে। মায়রার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে ওঠে। ইরফান মায়রার মুখায়বে দৃষ্টি বোলায়, ডাগর ডাগর চোখ দুটো, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক। ইরফানের নিজেকে কেমন যেন অস্বাভাবিক লাগলো। তার ডান হাত মায়রার গালে ডুবিয়ে দেয়, হাতের বুড়ো আঙ্গুল মায়রার ঠোঁট জোড়ার ওপরে রাখে। মায়রা চোখ নামিয়ে নিয়ে বারবার ঢোক গিলছে। ইরফান জিভ দিয়ে তার কালচে পোড়া শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে মোহনীয় গলায় বলে, এত সেজেছ কেন স্টুপিড? ইরফানের ভয়েস টোনে মায়রার শরীর যেন আরো বেশি অসাড় হয়ে আসলো। মায়রা ঢোক গেলে দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে, কিসের প্রলেপ দিয়েছ এখানে? আমার চকলেটের শেপ চেঞ্জ করে ফেলেছ কেন স্টুপিড? মায়রা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে, ছাড়ুন। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় বুড়ো আঙ্গুল চালিয়ে মৃদু স্বরে বলে, এইসব ওঠাও এখান থেকে। মায়রা চোখ নামিয়ে রেখেছে, কাপা কাপা কণ্ঠে বলে, সরুন। ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মায়রার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে, স্টুপিড, এত সাজলে কেন? মায়রার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মায়রার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মায়রা ইরফানের বুকে শরীরের ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মায়রার চুলের ভাঁজে দিয়ে গালে হাত ডুবিয়ে মায়রার মুখ উঁচু করে তোলে। মায়রার চোখ বন্ধ। ইরফান বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গেলে মায়রা মিনমিন করে বলে, ছাড়ুন আমায়, আমি পানি খাবো। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় আঙ্গুল চালিয়ে গলা নামিয়ে বলে, ওয়েট, আগে এটা উঠিয়ে দেই। কথাটা বলে সাথে সাথেই মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা যতটুকু নিজের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকু ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মায়রাকে নিজের সাথে আগলে নেয়। মায়রা ইরফানকে ঠেলে ইরফান মায়রার হাত দুটো বাঁ হাতের মুঠোয় নেয়, ডান হাত ঘাড়ের পেছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরও মায়রা ছাড়া না পেয়ে ছটফটায়। ইরফান ভাবলেশহীন। এক পর্যায়ে ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা হাঁপায়, মাথা নিচু করে চোখ মুখ খিচিয়ে রাখে। ইরফান মায়রার মুখ উঁচু করে মায়রার ভেজা ঠোঁট জোড়ায় হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে, ডিফারেন্ট টেস্ট। মায়রার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে, এটা উঠছে না কেন স্টুপিড? মায়রা কিছু বলতে চায়, তার আগেই ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মায়রা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে, অসভ্য লোক, এটা ম্যাট লিপস্টিক, উঠবে না। ইরফান মায়রাকে ছেড়ে আবারও তাকায় মায়রার ঠোঁট জোড়ার পানে, যেমন ছিল তেমনই আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কি লাগিয়েছ স্টুপিড? কথাটা বলে আবারও এগোতে নিলে মায়রা দুই হাতে তার ঠোঁটটা চেপে অসহায় কণ্ঠে বলে,
আর না। ইরফান মায়রার চোখের দিকে তাকায়, বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মায়রার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মায়রার কান্না পায়। কি শুরু করেছে এই লোক? ছটফট করে। ইরফান এবার মায়রার লেহেঙ্গার পাড়টা বাম কাঁধ থেকে ধীরে ধীরে অনেকটাই নামিয়ে দেয়। মায়রা দুই হাতে ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় সামান্য পিছিয়ে যায়। মায়রার দিকে রেগে তাকায়। মায়রার গালে চেপে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার গালে ভেজা অশ্রু দেখে মায়রার গালটা ছেড়ে দেয়। মায়রার কাঁধের দিকে চোখ পড়লে দেখল অনেকটাই নামানো। ঢোক গিলে মায়রার মুখপানে তাকায়। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে মায়রার জামাটা টেনে কাঁধ ঢেকে দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে জড়িয়ে মায়রার জামার চেইনটা লাগিয়ে দেয়। এরপর দুই হাতের আজলায় মায়রার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, কিছু করছি না তো। কথাটা বলেই দুই হাতে মায়রার ভেজা গালটা মুছে দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা চোখ নামিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান অবাক হয় মায়রার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মায়রার আড়ালেই ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদু স্বরে বলে, ইটস ওকে। ইরফানের ফোনটা বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোনটা বের করে। তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, তুমি কোথায়? এদিকে এসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলল, ওকে। এরপর মায়রাকে ছেড়ে দেয়। টাওয়াল নিয়ে মায়রার মুখের ওপর ছুঁড়ে মেরে বলে, শাওয়ার নাও ফার্স্ট। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিন্নি ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মায়রাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুই হাতে মায়রাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করলো না। ইরফান মায়রার গলার ভাঁজে ছোট ছোট অসংখ্য চুমু আঁকে। হঠাৎই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মায়রা ব্যথায় গঙিয়ে ওঠে। ইরফান ছাড়ল না, এক চুলও ছাড়ল না। ওভাবেই কতক্ষণ যে ধরে রাখলো। মায়রার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটি ফুপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়ল না। ঝর্ণার পানির নিচে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজনেই ভিজছে। মায়রা ফুপিয়ে কাঁদে। ইরফান মায়রার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না। বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা একটা স্বাদ লাগলে ইরফান চুষে নেয় নোনতা তরলটুকু পানি সহ। এরপর মায়রাকে ছেড়ে শাওয়ারটা অফ করে দেয়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানিটা ঝেড়ে নিল। এরপর মায়রার গলার নিচে কামড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করলে মায়রা ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছুই বলল না। ভেজা গায়েই ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ড থেকে মায়রার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মায়রার দিকে। মায়রা হঠাৎই রেগে ইরফানের ওপরে হামলে পড়ে। অসংখ্য কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, আমায় ছিঁড়ে খেতে চান? আমি ব্যথা পেয়েছি, খবিশ লোক। ইরফান মায়রাকে আটকালো না। মায়রার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টুপিড গার্ল। মায়রা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মায়রাকে বাঁ হাতে জড়িয়ে ডান হাতে টাওয়ালটা তুলে নিয়ে মায়রার চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মায়রার কাঁধ থেকে জামাটা নামিয়ে দিলে মায়রা দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, কি করছেন? ইরফান ভাবলেশহীনভাবে বলে, চেঞ্জ করিয়ে দিচ্ছি, কাম। মায়রা দুই হাতে চোখ মুছে মিনমিন গলায় বলে, আমি করছি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজের হাতে চেঞ্জ করিয়ে দিব। কথাটা বলে মায়রার জামা মায়রার মাথার উপরে ছুড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়রা খুব অল্প সময়েই চেঞ্জ করে।
চোখে মুখ থেকে সমস্ত মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালারের প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতাটা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মায়রার দিকে এগিয়ে দিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেওয়া স্থানটা কেমন যেন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটায় মলম লাগিয়ে দেয়। মায়রা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মায়রার মাথায় টাওয়াল পেঁচানো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মায়রার মাথায় পেঁচানো টাওয়ালটা টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মায়রার মুখ দুই হাতের আজলায় নিয়ে সময় ব্যয় না করেই মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা কেঁপে ওঠে, দুই হাতে ইরফানের বুকের কাছে শার্টটা খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকলেট। এর ওপর ফালতু প্রলেপ দিলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো, স্টুপিড। এরপর মায়রাকে ছেড়ে টেবিলের ওপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়রা চুপচাপ বেডের উপরে বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকিন্নির বেশে সে বেরোবে না, তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকের তো আর তার মুখ সহ্য হয় না, বা সুখও দেখতে পারে না। ইরফান আর চোখে মায়রাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। বিয়ে বাড়িতে অনেক ছেলেরা এসেছে যারা অলরেডি মায়রাকে কত হাজার বার দেখেছে, তা ভাবতে মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাসিম এসেছে। ওর বার্ড ফ্লাওয়ারকে আর একবার বারবি ডল বলে ডাকলে সে ভরা বিয়ে বাড়িতেই মারপিট শুরু করত, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করার চেয়ে তার বার্ড ফ্লাওয়ার ঘরেই থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করলো। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলল, সারা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়েই বলল, যা ভাগতো এখান থেকে। কবুল বলার আগে তোর ছায়াও আমার উপরে ফেলিস না, ব্রিটিশের দাদা। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতরের পথ ধরে। মিশকা শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেল আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগেই বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটালে, মা আছে সেখানে। তার মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনায়ার বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা ছোট্ট 6 মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতরে পা রাখলে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চাটার গাল টেনে নিয়ে বলে, এর নাম কি যেন? মিশকা তার ছেলের দিকে চেয়ে বলে, মিরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? হ্যাঁ এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরেই চোখ পড়লে ফারহাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারহা ভেজা চোখে শুদ্ধের দিকে চেয়ে আসে। শুদ্ধ এই ব্যাপারে ফারহাকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলেই ফারহার দিকে এগিয়ে যায়। ফারহা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারহার হাতটা টেনে ধরে। ফারহা হাত মুচড়িয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারহা? ফারহা ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতেই বলে, বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরেই বলে, দেখো ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে, আমার তো ছেলের মতো, তাই না? আর ওকে আদর করেছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারহা বিরক্তির কণ্ঠে বলে, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারহার হাতটা টেনে নিয়ে যেতে যেতে বলো, তুমি মিথ্যা বলতে একদমই কাঁচা ফারহা। বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে, আপু আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধ হবু বউ সম্বোধনে ফারহার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারহাকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারহার সাথে অনেক আগে কেমন যেন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারহার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারহার দিকে।
ফারহা ছোট্ট বাচ্চাটির তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারল না, বরং খুশিই হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারহার দিকে। পকেট থেকে ফোনটা বের করে ফটাফট ফারহা আর বাচ্চাটির অনেকগুলো পিক ওঠাতে ব্যস্ত হয়। ফারহা রেগে বলে, কি করছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে, এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারহা মিশকার কোলে বাচ্চাটিকে দিয়ে ধুপাধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারহার পিছু পিছু যায়। মিশকা হাসলো। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারহাকে দেখে মনে পড়ল। ফারহা ইনায়ার ঘরে এসে দেখলো মিশকা মেয়েটা ইনায়ের পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে, ফারহা আপু এসেছো? আমাদের মাঝে দুটো মিশকা, একজন ডাকলে আরেকজন শোনে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, তাই না? ইনায়ের মামাতো বোন মিশকা বলে ওঠে, তোর মাথায় তোর ফুফাতো ভাই রাতুল্লাইয়ের মতো গবর ভরা, তার উল্টোটা করছিস তুই। মিশকার কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। ইনায়ের ফুফাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে, আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছাড় দাও তোমরা। ফারহার ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘর থেকে বেরিয়ে ফারহা মায়রাকে খুঁজছে। অনেকক্ষণ আগেই ইনায়ার ঘর থেকে বেরিয়েছে মায়রা। বলল খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে, অথচ ঘন্টা পার হলো, এখনো তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারহা এগিয়ে যাওয়ার আগেই একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারহা ভুরু কুঁচকে চেয়ে আছে। একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটিকে সে চিনল না, তবে ইরফানের মামা বাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভুরু কুঁচকে কিছু বলার আগেই মেয়েটির হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি লিয়ানা, আপনি? শুদ্ধ হাসলো না, বিরক্ত হলো। বিয়ে বাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেইও তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো। কিন্তু এই মেয়ের কাছে সে চাইল না। হাব ভাব ভালো না। কিছু না বলেই আবারও চোখ বুজলো। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ মেলে মেয়েটিকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রাম ধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল। একটু দূরে ফারহাকে দেখে হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো। অতঃপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করেই বলল, আমি শুদ্ধ, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াও তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালো করেই চেনে। ইনায়ের সাথে তার ভালো সম্পর্ক, এজন্য ইনায়ার বিয়েতে তার আশা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারহা কটমট দৃষ্টিতে শুদ্ধের দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লেগে গিয়েছে। ফারহা ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমা নেওয়াজ ফারহাকে রান্নাঘর দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারহা মেয়েটির দিকে তাকালো। হাত নিষ্পিস করছে ঠাস করে একটা থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে। রুমা নেওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞাসা না করে এক গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারহার দিকে এগিয়ে দেয়। ফারহা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধের কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারহাকে দেখে বলে, ফারহা, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারহা চোখের পলকে শুদ্ধের বাঁ পায়ে হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানোই। শুদ্ধ এদিকে ওদিকে তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল,
কি করলে এটা? উফ, কি ছিল মগে? ফারহা কটমট দৃষ্টিতে শুদ্ধের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সুন্দরীর হাতের শরবত ঢেলে এবার পাটা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারহা, পা জ্বলছে তো। ফারহা পাত্তা দিল না, হাতের মগ টেবিলের ওপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিংয়ের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল, একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরেই সামিয়া দাঁড়িয়ে, এক একবার ফারহার দিকে তাকায়, আরেকবার শুদ্ধের দিকে তাকায়। মেয়েটা ঢোক গেল। শুদ্ধর সাথে ফারহা কি সম্পর্ক সেটা ভেবেই কেমন যেন করে তাকিয়ে থাকলো। আবার ভাবলো, হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকেই চেনে না। একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধের দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারাহার দিকে তাকায়। ফারাহ কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আসে। শুদ্ধ মেকি হেসে ফারহাকে ইশারায় দেখিয়ে বলে, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো। চোখ মুখ কুঁচকে পা মেলে দিল। ইস, তার হবু বউটার এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফারহা অনেকটা এগিয়ে গেল। সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধের মা এসে দাঁড়ায়। ফারহাকে তিনি চেনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারহা। তার এখন তো তাদের মেয়ে ইনায়ার ননদিনী। শুদ্ধের মা হেসে বলে, ফারহামু, কেমন আছো? ফারহা শুদ্ধের মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধের মা মৃদু হেসে বলে, ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছো? এমনিতেই এসেছিলাম আন্টি। আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধের মায়ের পাশ ঘেঁষে আছে কেন বুঝলো না। মায়েরা বলল মেয়েটা তার আম্মাজানের বউমা। কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞাসা করে, ও আপনার কে হয় আন্টি? ত্রিনা বেগম সামিয়ার এক হাত ধরে বলে, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চেনোই, তোমার ভাইয়ের বন্ধু। সামিয়া ওর বউ। ফারহা বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারহার দিকে। ফারহা ঢোক গিলল। কোনো রকমে বলল, ওনার বিয়ে। ত্রিনা বেগমের কথার মাঝে মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি, আমাদের ইনায়ের বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দিব। ফারহা কি বলবে বুঝতে পারছে না। ত্রিনা বেগম শুদ্ধের খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, তোমরা এদিকে আসো মা। ফারহা সামিয়ার অনামিকা আঙ্গুলে একটা আংটি দেখে চোখ পড়ল। মেয়েটার চোখটা ঝাপসা। ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞাসা করে, আপু, একটা কথা জিজ্ঞাসা করি? সামিয়া মাথা নেড়ে বলে, জি আপু, বলুন। ফারহা চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতের এই আংটিটা কে দিয়েছে? সামিয়া হেসে জবাব দেয়, ত্রিনা আম্মুই আমাকে দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারহার শরীর অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। সামিয়া সেখানে আর দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধের মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনায় শুদ্ধের মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারহার পা যেন টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনলো সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধের দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়। পা চলছে না, তবুও টেনে নিয়ে যায়। শুদ্ধের পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারহার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারহার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুদ্ধ ভুরু কুচকে চাই ফারহার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোনটা রেখে বলে, কাঁদছো কেন ফারহা? কি হয়েছে? ফারহার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারহার দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারহা যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারহা, কান্না করো না। দেখো, অনেক মানুষ। আমার পায়ে যেমন জ্বলছে না,
এমন ভাবে ঠিক হয়ে যাবে। প্লিজ কান্না থামাও। ফারহা নীরব চোখে শুদ্ধের দিকে চেয়ে টুপটুপ করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারহার হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা আসো, নিজ হাতে মলম লাগিয়ে দিও, তবুও কান্না থামাও। এই বাড়িতে শুদ্ধর জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের ওপরে বসে, পা মেলে বা পায়ের প্যান্টটা উপরে তুলে নেয় আর বলে, নাও মলম লাগাও, নিজেই পোড়াও আবার নিজেই কাঁদো। এত প্রেম কোনাখানে থাকে রাখি শুনি। ফারহা হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারহার দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারহার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ফারহা, কি হয়েছে? ফারহা কাঁদতে কাঁদতেই হেসকি উঠে গিয়েছে। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, ফারহা কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারহা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারহা তো এভাবে কাঁদার মেয়ে নয়। বিচলিত হলো, তার ফারহা এভাবে কেন কাঁদছে? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না। এত দুঃখ থাকে না সে কান্নায়। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারহা প্লিজ এভাবে কান্না করো না। কি হয়েছে তোমার? এইদিকে কেউ চলে আসলে আমাদের উল্টোপাল্টা ভাববে। ফারহা আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ দোনমোনা করে দুই হাতে ফারহার গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার কাজে বেশি কষ্ট পেয়েছো? ওই মেয়েকে আমি চিনি না ফারহা, বিলিভ মি, ও একদমই সুন্দরী নয়। আর কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে আবারও বলে, মিশকা আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছো? আর বলবো না। তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্নাটা অফ করো। ফারহাকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদু স্বরে বলে, আমার ফারহা প্লিজ কান্না থামাও, এভাবে কাঁদলে আমার যে কষ্ট হয়। ফারহা পিটপিট করে তাকায় শুদ্ধের দিকে। দুই হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সব সময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারহার দুই গাল মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না। কেন কাঁদছো এবার বলো। ফারহা রেগে শুদ্ধের হাতটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বলল না। সে ফারহার দিকে অবাক হয়ে চেয়ে আসে। ফারহা তাতে দাঁত কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে। শব্দ করেই কাঁদে। শুদ্ধের বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিন করলো। ফারহার এই কান্নায় এত দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। দ্রুত ফারহার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে, ফারহা। ফারহা দুই হাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুদ্ধ ফারহার মুখ জোর করে উঠিয়ে মৃদু স্বরে বলে, কেউ কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? ফারহা কিছুই বলে না। শুদ্ধ নিজেকে কেমন যেন দিশেহারা লাগে। আবারও বলে, আমার ফারহা প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছো? কোন কাজ বলো? আমি আর বকবো না, আর আমি আর সেই কাজও করব না। একবার জাস্ট বলো আমাকে। ফারহার কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, এই পারহা, আমার বুকে ব্যথা করছে কিন্তু। ফারহা হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধের দিকে এগিয়ে দুই হাতে শুদ্ধের গলা জড়িয়ে ধরে শুদ্ধের কাঁধে মুখ গুজে দেয়। শুদ্ধ এক মুহূর্তের জন্য কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। এই প্রথম ফারহা এইভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে। সেভাবে তবদা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ফারহা শুদ্ধর গলায় মুখ গুজে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতেই বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, আমি তোমাকে একদমই চাই না। তুমি শুধু কাঁদাও আমায়, শুধু কষ্ট দাও, একটুও ভালোবাসো না আমাকে, তুমি একটুও ভালো নও। শুদ্ধ ফারহার অভিযোগ চুপ করে শুনল। হাত বাড়িয়ে ফারহাদকে জড়িয়ে ধরল না, বরং নিজের থেকে ফারহাকে ছাড়িয়ে নিয়ে দুই হাতে ফারহার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, আর কাঁদাবো না। কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছো না, আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারহা রেগে শুদ্ধের হাতটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছে, আর এখানে
তাকে দরদ দেখাতে এসেছে? কাঁদতে কাঁদতেই বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারহার হাতটা টেনে বলে, ফারহা, বলে যাও প্লিজ, কি হয়েছে তোমার? ফারহা জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ার বিয়ের পর 1 সপ্তাহের মাঝে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুদ্ধ রেগে যায়। ডান হাতে ফারহার গালটা শক্ত হাতে চেপে বলে, এই জিভ রাখবো না আর একবার এসব ফালতু কথা বলে। বেয়াদব মেয়ে, আমাকে চাইতে বলেছি আমি? আমি চাইতো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারহা চোখ নামিয়ে ফুপিয়ে কাঁদে। শুদ্ধ ফারহার গালটা ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে 2 হাতে ফারহার গাল আলতো করে ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছো? ফারহা কিছু বলে না, নীরবে কেঁদে ভাসায়। শুদ্ধ আবারও আদুরে স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে ফারহা, বলো। না বললে শুধরাবো কি করে বলো তো? যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্তিত্ব রাখবো না, একবার শুধু বলো আমায়। ফারহা কিছুই বলল না। তার গালে রাখা শুদ্ধের 2 হাত তার 2 হাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজের 2 হাতে মুখ মুছে ধোপাধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে শুদ্ধের। কি হয়েছে ফারহার? সে তো বুঝতে পারছে না। মেয়েটার যা জেদ, বলছে না মানে বলবেই না। এখন কি করবে সে? উফ, মাথাটা যন্ত্রণা শুরু হলো। এসব আর নেওয়া যায় না। মায়েরা ইরফানের ঘরের বেডের ওপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপচাপ বসে রয়েছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখল। বিকাল 4টা বাজে। তার কান্না পাচ্ছে। সে কত কিছু প্ল্যান করে রেখেছিল ইনায়ার বিয়ের জন্য, সব ভেস্তে দিয়েছে ওই লোকটা। সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতেই সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে রীতা এসে ঘরে 1 প্লেট খাবার দিয়ে গেছে। খাবে না সে? ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দক লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সব ওই লোকটাই করুক, সে কিছুই করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মায়েরা ডান দিকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। দেখবে না সে ওই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মায়রার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে 45 মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে, অথচ এই স্টুপিড এখনো খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিড, খাওনি কেন? মায়রা ঘাপটি মেরে চোখ বুজে রইল। ইরফান মায়রার হাতটা ধরে টেনে বসিয়ে দেয়। ধমকে বলে ওঠে, থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো। কি প্রবলেম? মায়েরা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে, খাবো না আমি, আপনি জানতো, অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে। ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মায়রাকে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও ফার্স্ট, আমাকে যেতে হবে। মায়েরা চিল্লিয়ে বলে, তো যান না, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মায়রার গালটা চেপে শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, চিৎকার কেন করছো? খেতে বলেছি আমি। মায়রা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমার খিদে পায়নি, খাবো না আমি, সরুন। ইরফান মায়রার গালটা ছেড়ে দেয়। একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই এম ভেরি হাংরি। কথাটা বলেই হাতঘড়ি খুলে টেবিলের ওপরে রাখলো। এরপর শার্টের বোতাম খুলে একে একে খুলতে লাগলো। মায়েরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। খাওয়ার জন্য শার্ট খুলতে হয়? অবাক হয়ে বলল, তো খান, কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না? ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, নো, মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয়। ইরফান আর মায়েরা অবাক হয়ে বলে, মানে আপনি কোন মানুষ খাবেন? ইরফান গায়ের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে বলে, তোমাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, মানে?
কথাটা বলেই কোনো রকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের ওপরে উঠে মায়রাকে টেনে ঠাস করেই শুইয়ে দেয়। মায়রা চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। দ্রুত উঠতে নিলেই ইরফান মায়রার ওপরে শুয়ে তার দুই হাত মায়রার দুই হাতে চেপে ধরে বেডের সাথে। মায়রা অসহায় কণ্ঠে বলে, হায় আল্লাহ, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়রার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়রা কেঁপে ওঠে, কান্না কান্না গলায় বলে ওঠে, সরুন, আপনি কি ভারী, ভর্তা হয়ে গেলাম আমি। ইরফান মায়রার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড় করে বলে, ডোন্ট ডিস্টার্ব মি স্টুপিড, আমাকে খেতে দাও। শুদ্ধ দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারহার হাতটা ধরে টেনে আবারও ঘরের ভেতরে আনে। এরপর দরজাটা আটকে দেয়। ফারহা চেঁচিয়ে উঠতে চাইলে শুদ্ধ ফারহার মুখটা চেপে ধরে বলে, ফারহা, বাচ্চামি করবে না, কেউ আসলে কি হবে, চুপ করে থাকো। কথাটা বলে শুদ্ধ ফারহার মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। ফারহা শব্দ করে চেঁচামেচি করলো না, কিন্তু রেগে বলল, আমাকে নিয়ে আসলে কেন? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কান্নার কারণ না বললে যেতে পারবে না, ফার্স্ট বলো। ফারহা মাথা নিচু করে থাকে, চোখ ভেজা, তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎই শুদ্ধের সামনে কিভাবে কাঁদলো, আবার নিজে থেকে জড়িয়েও ধরেছে। ভাবতেই তীব্র অস্বস্তিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো তাকে। শুদ্ধ রেগে গিয়ে বলে, ফারহা, আমি আর কত বলবো, কান্নার কারণটা তো বলো আমাকে, নয়তো মার খাইয়ে কাঁদাবো এবার। ফারহা ঢোক গিলে মাথা তুলে তাকায়, চোখের কোণে পানি, চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না। নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারহার কথা শুনে শুদ্ধ কেমন যেন করে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না ফারহা, প্লিজ কান্না করো না। এভাবে কেউ কাঁদে? ফারহার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্না মাখা গলায় বলে, তোমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্য কাউকে বিয়ে করবে না? তুমি সবসময় শুধু মিথ্যা বলো। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফারহার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে, এসব উল্টোপাল্টা কথা তোমায় কে বলেছে ফারহা? ফারহা নাক টেনে বলে, ওই সামিয়াকেই তো তুমি বিয়ে করবে, ভাইয়ার বিয়ে হয়ে গেলেই করবে, আংটিও দিয়েছে সেই মেয়েকে। আর শুদ্ধ অবাক হয়, আংটি দিয়েছে? সামিয়া নামটা পরিচিত ঠেকলো। একটু ভাবলেই মনে পড়লো তার মা এই নামটি বলেছিল তাকে, সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করেছে, কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে, অথচ তার মা তাকে একটাবারও কিছু না বলে সেই মেয়েকে আংটিও পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো, ফারহার কথায় ভাবনা রেখে ফারহার দিকে তাকালো। ফারহার ভেজা গলায় শুদ্ধের বুকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, আমি কিন্তু তোমায় অন্য কাউকে বিয়ে করতে দিব না শুদ্ধ ভাই। এরপর শুদ্ধর বুকে কপাল ঠেকিয়ে কান্না মাখা গলায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি, তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুদ্ধ ফারহার কথা শুনে স্তব্ধ হয়ে যায়, নিজেকে সামলে দুই হাতে ফারহার মুখটা উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে মৃদু স্বরে বলে, এসব ফালতু কথা একদম বলবে না, আমার ফারহা তুমি, আমার বুকের খাঁচায় বন্দিনী পাখি আমার ফারহা, আমার ফারহা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝেছো তুমি? ফারহা শুদ্ধের হাতটা আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে হেসে হেসে কথা বলো, শুধু আমার সাথে বলো না ঠিক করে, শুধু কাঁদাও আমাকে, আমায় সুন্দরও বলো না। শুদ্ধর এত রাগ চিন্তার মাঝেও ফারহার বাচ্চামি দেখে হাসি পায়, যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেওয়ায় গাল ফুলিয়েছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারহা ভেজা চোখে রেগে তাকায় শুদ্ধের দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পেছন থেকে ফারহাকে জড়িয়ে নেয়। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ ফারহার ডান গালের সাথে বাম গালটা লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী, আর আমার ফারহা পাখি আগুন সুন্দরী। ফারহা থম মেরে যায়। শুদ্ধ আবারও বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য, দুনিয়া উল্টে গেলেও আমার ফারহা পাখি ছাড়া
আমার কেউ আর আমার বউ হবে না। ফারহা নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে। তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে। তুমি একটু পর আমায় আর মানবে না। শুদ্ধ রাগ হলো। ফারহার আঙ্গুলের ভাঁজে তার দুই হাতের আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদাবো তখন একটু একটু কাঁদবে, আর কখনো এভাবে বেশি কাঁদবে না। বলেছি তো, আমার আগুন সুন্দরী ফারহা পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝেছো? ফারহা ঢোক গিলে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ মৃদু স্বরেই বলে, ইচ্ছে করছে না। ফারহা নড়ে চড়ে উঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে, বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে। ছেলে ছাড়া কেউ আংটি পরায় মেয়েকে? আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো। ফারহার গালের সাথে তার গালটা ঘষে। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ ফারহাকে ছেড়ে ফারহার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, আচ্ছা, তাহলে সামিয়াকেই বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্সড করে দাও। ফারহা শুদ্ধের বুকে ধাক্কা দিয়ে রেগে বলে, তুমি একটা অসভ্য ছেলে, আবার আমাকে কাঁদাচ্ছ? শুদ্ধ মৃদু হেসে ফারহার দুই হাতে আঁকড়ে ধরে। দুই হাত জমা করে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি ফারহা পাখি। ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মাথা নিচু রেখেই ফারহার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারহা, আমি গ্রামের ছেলে। আমার মা গ্রামের। গ্রামের শহরের মতো কালচার না। মা শহরে মানুষদের মতো এত কিছু ভাবেনি, আমাকেও বলেনি। তুমি একটা প্রশ্নের উত্তর দিবে আমাকে? ফারহা উত্তর করে না, শুদ্ধ নিজেই প্রশ্ন করে, আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারহা? ফারহা মাথা নিচু করেই উত্তর দেয়, কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো নাকি, নাকি বুঝিয়েছো? শুদ্ধ ভাবলো, আসলেই তো, সে কি কখনো বলেছে না বুঝিয়েছে? উল্টো যখন থেকে বুঝেছে ফারহা তার প্রতি উইক, তখন থেকেই শুধু অন্যদের নিয়ে জ্বালায়। ভারী অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদু স্বরে বলে, তুমিও তো আমাকে বলনি, বোঝাওনি। তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফারহা পাখি আমায় অনেক বেশি ভালোবাসে? ফারহা ঢোক গিলে বলে, আমি ভালোবাসি না কাউকে। শুদ্ধ হেসে বলে, ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ফারহা পাখি, বুঝেছো? ফারহা নাক টেনে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুদ্ধ হেসে ফেলে, অতঃপর বলে, তবে এত কাঁদালে কেন? এত ইনসিকিউর ফিল কেন করো? ফারহা শুদ্ধের দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তো তোমায় ভালোবাসি, তখন তুমি এখন অনুভব করো, তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার। মুহূর্তেই শুদ্ধের চোখে মুখে রাগ ভর করে। অতঃপর বলে, তুমি কার কোলে উঠবে? ফারহা মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো যে কাকে তুমি সুন্দরী বলবে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারহার দিকে। শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না। জান নিয়ে নিব একদম। ফারহা কেঁপে ওঠে শুদ্ধের কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারহার হাত। চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারহার দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। নাক টেনে বলে, আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও। যা চোখের পানি নষ্ট করলে। আমি অবশ্য ভাগ্যবান, এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো। কি আর করার, পোড়া কপাল আমার। ফারহা রেগে বলে, তুমি আবার আমাকে উল্টোপাল্টা বলছো? শুদ্ধ হেসে বলে, কি বলো? আমার শব্দগুলো উল্টো পাল্টে গিয়েছে, কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোকে তোমার মাথার ছিটে কোনো দুষ্টু জিন বসে আছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলো সংযোগ উল্টে পাল্টে দিয়েছে। তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলোকে তোমার উল্টা পাল্টা লাগছে। তোমার দুষ্টু দিন জিন তাড়ানোর উপায় একটা আছে আমার কাছে। উপায়টা হলো, ফারহা রেগে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হেসে বলে, আসলেই তোমার মাথার তার এলোমেলো হয়ে গিয়েছে ফারহা। শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকেই ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছ।
ফারহা ভুরু কুচকে শুদ্ধের দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। ওকে, যেহেতু শুনবে না, তাহলে বাস্তবায়ন করিয়েই দেখাচ্ছি। কথাটা বলেই শুদ্ধ হঠাৎই কয়েক পা এগিয়ে এসে ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারহা বুঝতেই পারেনি অনুভূতির তীব্র শক খায় মেয়েটা। শুদ্ধ মৃদু স্বরে বলে, সরি, বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরায়। তুমি সত্যি আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ফারহা পাখি। ফারহা ঢোক গেলে শরীর শিরশির করে ওঠে। শুদ্ধ ছেড়ে দেয় ফারহাকে। ফারহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ ফারহার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ফারহা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে, বুঝেছ? অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাহিরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজাটা আটকাও। মায়েরা বেডের এক কোনায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার পানে। মায়েরা দুই পা ভাঁজ করে কোলের ওপরে প্লেট নিয়ে খাবার খায়। একটু পর পর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আরেকটু মায়রার দিকে চেপে বসে। দুই হাতে মায়রার চুলগুলো পেছনের দিকে দিয়ে দেয়। মায়রা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চুলগুলো কয়েকবার পেঁচায়, যাতে করে বারবার সামনে না আসে। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কেমন করে যেন তার দিকেই তাকিয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, হোয়াট? মায়রা মুখের খাবার শেষ করে আবদার করে, আমি ইনায়াপুর কাছে যেতে চাই, আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মায়রার দিকে তাকিয়ে থেকে কিছু সময় তারপর বলে, দুই চোখে কত শত আশা নিয়ে ইরফানের পানে সে চেয়ে আছে। ইরফান মায়রার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাব, সব খাবার শেষ করো ফার্স্ট। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। হেসে বলে, সত্যি যেতে দিবেন? ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম। অতঃপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ এগেইন ডোর লক করে চলে যাব। মায়েরা দ্রুত খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝেই খাবার শেষ করে ইরফানের পায়ের উপরে প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভুরু কুচকে বলে, আমাকে দিচ্ছ কেন? মায়েরা জিহবায় কামড় দিয়ে প্লেটটা আবারও নিয়ে বেড সাইড টেবিলের উপরে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। মায়েরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো যে সে লেহেঙ্গা পরা ছিল। সেই লেহেঙ্গাটা। মায়েরা অবাক হয়ে তাকায়। এই লেহেঙ্গা তো মাত্রই ওয়াশরুমে ভেজা দেখে আসলো, এখন বেডের উপরে শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখলো ফোনে কারোর সাথে কথা বলছে। গায়ে শার্ট নেই। দেখেই শরীর কেমন যেন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বোলায়। কিছুক্ষণ আগে এই লোক কতগুলো যে চুমু খেয়েছে গলায়, ভাবতেই কেমন যেন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল। নিজেকে সামলে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মায়রার ডাকে পিছু ফিরে মায়রার দিকে তাকায়। এরপর ওপাশের ব্যক্তিকে বলে, হোল্ড। মায়রার উদ্দেশ্যে বলে, হোয়াট? মায়রা মিনমিন করে বলে ওঠে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের উপরে রাখা লেহেঙ্গার দিকে তাকায়। আবারও মায়রার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মায়রা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? মায়রা বোকা বোকা প্রশ্নে ইরফান ভুরু কুচকে বলে, কুড়িয়ে পেয়েছি, স্টুপিড। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটি এমন একটা জামা পেয়ে, কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফান কথা না বাড়িয়ে বেলকুনিতে চলে গেল। মাহিরা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজাটা খুললে একটি মেয়ে ভেতরে আসে। জিজ্ঞাসা করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় নিয়ে বলে। ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা বোকা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝে একজন। মায়েরা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে।
মায়রাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মধ্যে পুরোপুরি রেডি করিয়ে দিল। এর মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মায়রা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মায়রার পানে চেয়ে আসে। মেকআপ আর্টিস্ট মেয়েটির রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোরটা লক করে দেয়। এরপর মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ঠোঁট জোড়ায় আঙ্গুল চালিয়ে বলে, আবার এটা লাগিয়েছো? মায়রা মিনমিন করে বলে, লিপস্টিক না লাগালে ভালোভাবে লাগবে না তো। ইরফান মায়রার আড়ালে সূক্ষ্ম হাসে। মায়রার দিকে এগিয়ে গেলে মায়রা দ্রুত তার 2 হাত ইরফানের ঠোঁটে চেপে ধরে মিনমিন করে বলে, আবার কি করবেন? ইরফান চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলে। মায়রার হাতটা সরিয়ে দিয়ে বলে, কিচ্ছু করব না। ইউ নো আই ডোন্ট লাইক ইউ স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে মায়রার ঠোঁট জোড়ায় শব্দ করে একটা শুকনো চুমু আঁকে। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করল না। মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ইচ্ছে করলো এই লোকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না? এটা শুনলেই মায়রার এত রাগ হয়, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এই সব বাদ দিল। ইরফান ইনায়ার ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না? মায়রা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মায়রার হাতটা ছেড়ে বলে, গো। মায়রা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ের ঘরের ভেতরে চলে যায়। ইরফান তার কাজে যায়। মায়রার ইনায়ের ঘরে খুশি মনে ঢুকলেও ইনায়ের পাশে একজন দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মায়রাকে দেখে বলে, মায়রা, এতক্ষণ কোথায় ছিলে? দেখো কে এসেছে। মায়রা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়, চোখের কোণে পানি। ইনায়ার উদ্দেশ্যে বলে, আপু, আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ঘরের বাহিরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়, কেমন আছিস মা? মায়রা নিজেকে সামলে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্র মহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সৎমা। তুমি কেমন আছো? মায়রার মা মায়রার সম্বোধনে অবাক হয়। কখনো তো এইভাবে ডাকেনি মায়রা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মায়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপুই, কুলি নাও, কুলি নাও। মায়রা হেসে তার ছোট ভাইটাকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে, গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলায় জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে, বালু, আতি আপুই, তুমি? মায়রা লাবিবের গালে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করেই বলে, আমিও বালু আতি ভাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মায়রা তার মায়ের দিকে চেয়ে বলে, বললে না যে কেমন আছো? ভদ্র মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কি আমার উপরে রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ খবর নিতে পারি না। এখানেও। মায়রা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক, যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যেও। একটু থেমে বলে, লাবিবের আব্বা আসছে? মায়রার মা ছোট করে বলে, তুই সত্যি ভালো আছিস তো মা? মায়রা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ, ভালো না থেকে উপায় কি? মায়রার মা ছলছল চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়রার মায়ের সাথে টুকটাক কথা বললে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়রা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে দিয়ে বেডের উপরে বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। 2 হাতে লাবিবের গাল ধরে ছোট ছোট চুমু আঁকল। লাবিব পিটপিট করে তার বোনকে দেখে, এক পর্যায়ে বলে, আপুই, তুমি কাঁদো কিনু? মায়রা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের উপরে রাগ করেই ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা আর লাবিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলে লাবিবকে জিজ্ঞাসা করে, আপুকে মিস করেছিলে ভাইয়া? লাবিব মায়রার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, আপুই, তুমি টলো, তোমাকে আমি মিট করি। আমি কি আর
আমাকে আর চকলেট দেয় না কেউ। মায়েরা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিব তোমাকে। লাবিব খুশি হয়। মায়েরা তার ছোট ভাইকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই। তবে এই ভাইটাই কেবল তারকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়রার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলেই মায়রার কোল থেকে বাচ্চাটাকে দুই হাতে নিয়ে বেডের উপরে বসিয়ে দেয়। মাহিরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে ইনায়ের ঘরে রেখে এসেছি আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো। মায়েরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সব কিছুতেই প্রবলেম, সে তো তার ভাইকে কোলে নিবে। এই লোকের কি অসহ্য একটা। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর হামাগুড়ি দিয়ে মায়রার দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লাবিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মায়েরা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগেই ইরফান রেগে বলে, ওকে আবারও কোলে নিয়েছো, নামাও বলছি। মায়েরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইটাকেও কোলে নিতে পারবো না? ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে, ও ওকে। কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মায়েরা মুখ বাঁকায়। তার ভাইকেও কাঁদাতে ছাড়লো না, খবিশ লোক। লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, এটা তোর খবিশ দুলা ভাই, বুঝলি? লাবিব পিটপিট করে তার বোনের দিকে চেয়ে মায়রার মতো করেই ফিসফিস করে বলে, খবিশ দুলা ভাই। মায়রা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিবও মায়রার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুটিয়ে প্রকৃতিতে রাতের আধার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হই হুল্লোড়ে নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে নিভছে। ফাইজের বিয়ে পড়ানোর মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিস করে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমাকে দেবার পালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না? শুদ্ধ আকাশ থেকে পড়ার ভান করে বলে, ও মা গো, কবুল বলে মুখের বুলি ফুটেছে, তাও যে সেই বুলি নয়, একেবারে ভূতের মুখে রাম নাম বলি। বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গিয়েছো, বেয়াদব শালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুদ্ধ পাত্তা দিল না। মায়েরা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখলো সবাই সবার মতো করে কথা বলছে, আড্ডা দিতে ব্যস্ত। মায়েরা লাবিবকে কোল থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দুটো হাতে দুটো জুতা নিয়ে মায়রার কাছে দৌড়ে আসে। মায়রা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ তিনটা চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লাবিব হাতে জুতো ফেলে মায়রার গালেও গুনে গুনে তিনটে চুমু খেয়ে বলে, আমার সোনা আপুই। মায়রা ফাইজের জুতো দুটো স্টেজের পেছনে খুব ভালো করে লুকিয়ে রাখলো, কেউ পাবে না এইবার এই জুতা। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরেই চলে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়। তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না, করবেই বা কি করে, থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মায়রার দিকে তাকায়। মায়রা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এইটা তোর আরেকটা আপুই, এখানে বসে এগুলো খাবি, আমি একটা কাজে যাই। আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মায়রা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে, আরো দিব তো? লাবিব মায়রার গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে চলো আপুই, আমাকে কেউ চকলেট দেয় না, তুমি দাও না।
মায়েরা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মায়েরা। মায়েরা ঝাপসা চোখেই হেসে ফেলে। লাবিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে, এখন থেকে চকলেট দিব, তুমিও দিব, তুমিও দিব, কাঁদলে কিছুই দিব না। লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়, ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদবো না আর, বলেই চকলেট খাওয়াই মন দেয়। মায়েরা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে, তুমি খাও কেন আমার চকলেট? মায়েরা চোখটা ছোট ছোট করে বলে, চুমু দিব না কিন্তু। লাবিব আর কিছুই বলে না, তার আপুই এর চুমু লাগবে না তার। চকলেট এর সাথে স্যাক্রিফাইস করাই যাবে। মায়েরা আর কিছু না বলে ইনায়ের সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়রার মাকে সেইভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়রার মা সেটা সে জানে না। মায়রার কেউ একজন হবে হয়তো, এই ভেবেই উত্তর দিল, জি ভালো। মায়রার মা মৃদু হেসে বলে, মায়রা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মায়রার মা আবারও বলে ওঠে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়রা তো খুব গোপারু, একটু আধটু দুষ্টুমিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছো? ইরফান চুপচাপ শুনলো ভদ্রমহিলার কথা। মায়রার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়রার মা, কিন্তু যে কথাটা বলেছে সেই আনসার দিতে খুবই বিব্রত বোধ করছে। সে গালে হাত দেওয়ায় একটু অস্বস্তি হলো। এইসব ব্যবহারে সে অভ্যস্ত নয়। গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ হানি। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।